হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছি। আর দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে আমাদের টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত, টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগ, আর টপিক নাম্বার 1.3 সিন্ধু সভ্যতা কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা একটা নতুন টপিক বৈদিক সভ্যতাটাকে শুরু করব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা তো বৈদিক কালকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ঋগ বৈদিক কাল, যার সময়কাল হয়ে যাবে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর দুই হচ্ছে পরবর্তী বৈদিক কাল বা উত্তর বৈদিক কাল। ঠিক আছে, এর সময়কালটা হয়ে যাবে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো লিখে নাও, বৈদিক কালকে দুটি ভাগে ভাগ করা হয়। এক, ঋগ বৈদিক কাল, আর এর সময়কাল কি বললাম, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 1000 বিসি। আর দুই হচ্ছে উত্তর বৈদিক কাল বা পরবর্তী বৈদিক কাল। উত্তর বা পরবর্তী বৈদিক কাল। আর এর সময়কালটা হয়ে যাবে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, তো বৈদিক কালকে দুটি ভাগে ভাগ করা হয়। এক, ঋগ বৈদিক কাল, এর সময়কাল হয়ে যাবে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর দুই হয়ে যাবে উত্তর বৈদিক কাল বা পরবর্তী বৈদিক কাল, আর এর সময়কালটা হয়ে যাবে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, দেখো, আর্যরা সর্বপ্রথম পাঞ্জাব এবং আফগানিস্তানে আসে। ঠিক আছে, ম্যাক্স মুলার আর্যদের মূল বাসস্থান মধ্য এশিয়াতে বলেছেন। আর আর্যদের দ্বারা নির্মিত সভ্যতাটা কি বৈদিক সভ্যতা বলা হয়। ওকে, তো লিখে নাও, আর্যরা সর্বপ্রথম পাঞ্জাব এবং আফগানিস্তানে আসে। আসে ম্যাক্স মুলার আর্যদের মূল বাসস্থান কোথায় বলেছেন? মধ্য এশিয়াতে। মধ্য এশিয়াতে বলেছেন। ঠিক আছে, তো আর্যরা সর্বপ্রথম পাঞ্জাব এবং আফগানিস্তানে আসে। আর এই ম্যাক্স মুলার আর্যদের মূল বাসস্থান মধ্য এশিয়াতে বলেছেন। আর্যদের দ্বারা নির্মিত আর্যদের দ্বারা নির্মিত সভ্যতাকেই কি বলা হয়? বৈদিক সভ্যতা বলা হয়। ঠিক আছে, তো আর্যরা সর্বপ্রথম পাঞ্জাব এবং আফগানিস্তানে আসে। ম্যাক্স মুলার আর্যদের মূল বাসস্থান মধ্য এশিয়াতে বলেছেন। আর আর্যদের দ্বারা নির্মিত সভ্যতাই হলো কি বৈদিক সভ্যতা। দেখো, এই আর্যদের দ্বারা নির্মিত যে সভ্যতা ছিল সেটা গ্রামীণ ছিল। এর আগে আমরা হরপ্পা সভ্যতা পড়েছিলাম, সিন্ধু সভ্যতা, ওটা কি ছিল? নগরীয় ছিল। তো দেখো, নগর থেকে গ্রামীণ সভ্যতায় চলে এলো। নর্মালি কি হয়, গ্রাম থেকে মানুষ শহরে যায়, আর এই বেটাগুলো শহর থেকে গ্রামে আসছে। আগেরটা কি ছিল? সিন্ধু সভ্যতাটা নগরীয় ছিল। তারপরে বৈদিক সভ্যতা, বৈদিক যুগ শুরু হচ্ছে। তো এটা গ্রামীণ। তো আর্যদের দ্বারা নির্মিত সভ্যতা কি ছিল? গ্রামীণ ছিল। আর আর্যদের ভাষা কি ছিল? সংস্কৃত ছিল। ঠিক আছে,
তো লিখে নাও, আর্যদের দ্বারা নির্মিত সভ্যতা গ্রামীণ ছিল এবং এদের ভাষা কি ছিল? সংস্কৃত। সংস্কৃত ছিল। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসে। ওকে, তো আর্যদের দ্বারা নির্মিত সভ্যতা ছিল গ্রামীণ এবং আর্যদের ভাষা কি ছিল? সংস্কৃত ছিল। দেখো, আর্যদের যে প্রশাসনিক একক সেটা 5টি ভাগে বিভক্ত ছিল। আর্যদের প্রশাসনিক একক 5টি ভাগে বিভক্ত ছিল। কি কি ছিল? কুল, 2 গ্রাম, 3 20, 4 জন, আর 5 হচ্ছে রাষ্ট্র। তো আর্যদের প্রশাসনিক একক 5 ভাগে বিভক্ত ছিল। কি কি? 1 কুল, 2 গ্রাম, 3 20, 4 জন এবং 5 হচ্ছে রাষ্ট্র। দেখো, এই গ্রামের যে প্রধান, গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামিণী বলা হতো। ঠিক আছে, তো গ্রামের প্রধানকে গ্রামিণী, বিশের যে প্রধান তাকে বিশ্বপতি এবং জনের যে শাসক তাকে রাজন বলা হতো। তো এখান থেকে এক্সামে ডাইরেক্ট কোশ্চেন করে, গ্রামের প্রধানকে বৈদিক যুগে কি বলা হতো? অপশন এ শাসক, অপশন বি প্রধান, অপশন সি গ্রামিণী, অপশন ডি বিশ্বপতি। তো গ্রামিণী হবে। ঠিক, তো লিখে নাও। তো আর্যদের প্রশাসনিক একক 5টি ভাগে বিভক্ত ছিল। কি কি? এক এক হচ্ছে কুল। দেখো, কুলটা কি ছিল? সমাজের সব থেকে ছোট একক কুল, আর এই কুলটাকে পরিবার বলা হতো। কুল বা পরিবার। ঠিক আছে, কুল বা পরিবার, এটা পরে লেখাবো, এখন বলে রাখছি, শুনে রাখো। তো পরিবারের যে সব থেকে মানে পরিবারের যে প্রধান ছিল সে কে ছিল? পরিবারের পিতা। ঠিক আছে, বৈদিক সমাজ পিতৃতান্ত্রিক ছিল। ঠিক আছে, ফাদার বেসড ছিল। সিন্ধু সভ্যতা কি ছিল? মাতৃতান্ত্রিক। তো এখানে কুল বা পরিবারের যে প্রধান ছিল তাকে পিতা বলা হতো, পিতা বা কুলপ। দেখো, কুল থেকে কুলপ, তো কুলের প্রধান কি হবে? কুলপ হবে। বোঝা গেছে? তো আর্যদের প্রশাসনিক একক 5 ভাগে বিভক্ত ছিল। 1 হচ্ছে কুল, 2 হচ্ছে গ্রাম, 3 হচ্ছে 20, 4 জন এবং 5 নম্বর হচ্ছে রাষ্ট্র। ঠিক আছে, গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামিণী। গ্রামিণী বলা হতো। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, কেমন? তো গ্রামের প্রধানকে গ্রামিণী, বিশের প্রধানকে বিশ্বপতি, বিশের প্রধানকে বিশ্বপতি এবং জনের প্রধানকে বা জনের শাসককে কি বলা হতো? রাজন। রাজন বলা হতো। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে ডাইরেক্ট কোশ্চেন করে। ঠিক আছে, তো গ্রামের প্রধানকে গ্রামিণী, বিশের প্রধানকে বিশ্বপতি এবং জনের প্রধানকে রাজন বলা হতো। মাথায় থাকবে। দেখো, রাজ্যাধিকারী, রাজ্যের যে সমস্ত অধিকারী ছিল, অধিকারী মানে কি? অফিসার। তো রাজ্যাধিকারী, রাজ্যের যে অধিকারী ছিল তাদের মধ্যে পুরোহিত এবং সেনানী প্রধান ছিল। ঠিক আছে, ঋষি বশিষ্ঠ উগ্রবাদী বা র্যাডিক্যাল ছিলেন, আর ঋষি বিশ্বামিত্র উদারবাদী লিবারেল পুরোহিত ছিলেন। লিখে নাও, রাজ্যাধিকারীদের মধ্যে পুরোহিত এবং সেনানী প্রধান ছিলেন।
ঠিক আছে? তো রাজ্যাধিকারীদের মধ্যে পুরোহিত এবং সেনানী ছিলেন। আর কি বললাম? বশিষ্ঠ, ঋষি বশিষ্ঠ উগ্রবাদী, বা র্যাডিক্যাল, এবং ঋষি বিশ্বামিত্র উদারবাদী ছিলেন। উদারবাদী বা লিবারেল, লিবারেল পুরোহিত ছিলেন। তো ঋষি বশিষ্ঠ উগ্রবাদী বা র্যাডিক্যাল এবং বিশ্বামিত্র উদারবাদী বা লিবারেল পুরোহিত ছিলেন। দেখো, সুত, রথকার এবং কম্পাদি নামক অধিকারীদের রত্নী বলা হতো। ঠিক আছে? সুত, রথকার এবং কম্পাদি নামক অধিকারীদের রত্নী বলা হতো, আর এদের সংখ্যা রাজাকে ধরে মোট 12 জন ছিল। তো লিখে নাও, সুত, রথকার এবং কম্পাদি। কম্পাদি নামক অধিকারীদের রত্নী বলা হতো। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। রত্নী কাদের বলা হতো, দিয়ে অধিকারীদের একটা লিস্ট ধরিয়ে দেবে। ঠিক আছে? 4টে অপশন দিয়ে দেবে, ব্যাস, কনফিউজ হবে তখন। তো এখান থেকে প্রায় কোশ্চেন আসে, ইগনোর করো না, ঠিকঠাক করে পড়বে। তো সুত, রথকার বা রথকার এবং কম্পাদি নামক অধিকারীদের রত্নী বলা হতো। আর কি বললাম, এদের সংখ্যা রাজাকে ধরে মোট 12 জন ছিল। ঠিক আছে? যেগুলো আন্ডারলাইন করছি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মাথায় ঢুকেছে? তো সুত, রথকার এবং কম্পাদি নামক অধিকারীদের রত্নী বলা হতো, এদের সংখ্যা রাজাকে ধরে মোট 12 জন ছিল। এবার দেখো পূরব, পূরব আর স্পর্শ। ঠিক আছে? তো পূরব এবং স্পর্শ এই দুই অধিকারী কি করত? তো পূরব দুর্গপতি আর এই স্পর্শ জনতাদের যে কার্যকলাপ সেগুলিকে দেখাশোনা করত। মানে গুপ্তচরের কাজ করতো এরা, এদের উপরে নজরদারি করত। তো লিখে নাও, তো পূরব দুর্গপতি এবং স্পর্শ, দন্ত শয়ে পয়ে তালবস্য, স্পর্শ কি করত? জনতাদের কার্যকলাপগুলি দেখাশোনার জন্য গুপ্তচর হিসেবে কাজ করত। জনতাদের কার্যকলাপ গুলি দেখাশোনা করার জন্য গুপ্তচর হিসাবে কাজ করত। ঠিক আছে? তো এরা গুপ্তচর ছিল, মাথায় রাখবে। দেখো, বাজপতি গোচর ভূমির অধিকারী ছিলেন। ঠিক আছে? তো গোচর ভূমির অধিকারী ছিলেন বাজপতি। আর অপরাধীদের ধরার কাজ কি করত? উগ্র নামক অধিকারী করত। তার মানে কি, পুলিশের কাজ করত। ঋগ বৈদিক যুগে পুলিশ, মানে আজকে বর্তমান যে পুলিশ, সেটা ঋগ বৈদিক যুগে কি নামে পরিচিত ছিল? উগ্র। ঠিক আছে? তো উগ্র নামক অধিকারী অপরাধীদের ধরার কাজ করত। আর ঋগ্বেদে কোনো রকমের কোনো জজের বা ন্যায়াধিকারীর উল্লেখ পাওয়া যায় না, যে ন্যায় করবে, জাজমেন্ট পাস করবে, ঠিক আছে, বিচার করবে, সেরকম কোনো ন্যায়াধিকারীর উল্লেখ পাওয়া যায় না। তো লিখে নাও, বাজপতি কি ছিলেন? গোচর ভূমির অধিকারী ছিলেন। এবং উগ্র নামক অধিকারী কি করতেন? অপরাধীদের ধরার কাজ করতেন।
অপরাধীদের ধরার কাজ করতেন। আর এটা নোট একটা লিখে নাও যে ঋগ্বৈদিক যুগে কোনো ন্যায়াধিকারীর উল্লেখ পাওয়া যায় না। ঠিক আছে, তো ঋগ্বৈদিক যুগে কোনো রকমের ন্যায়াধিকারীর উল্লেখ পাওয়া যায় না, জজের উল্লেখ পাওয়া যায় না। আর কি বললাম, বাজপতি গোচর ভূমির অধিকারী ছিলেন, আর উগ্র নামক অধিকারী অপরাধীদের ধরার কাজ করতেন। মাথায় থাকবে। এবার দেখো, উত্তর বৈদিক কালে যে দিকগুলি ছিল, আজকেও যে দিকগুলি আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মধ্য, ঠিক আছে, তো উত্তর বৈদিক কালে এই দিকগুলোকে কি নামে ডাকা হতো, আর এই দিকের যে রাজা ছিল সেই রাজাগুলিকে কি বলা হতো, ওর একটা লিস্ট লিখিয়ে দিই, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। দেখো, তো দিক, উত্তর বৈদিক নাম বা উত্তর বৈদিক শব্দ, ঠিক আছে, এই দিকের উত্তর বৈদিক কি নাম ছিল, যেমন পূর্ব দিক, আজকে পূর্ব দিক বলি, তো উত্তর বৈদিক কালে এটাকে বলা হতো প্রাচী। ঠিক আছে, প্রাচী। তো দিক উত্তর বৈদিক নাম বা শব্দ আর রাজার নাম। রাজার নাম। তো পূর্ব দিকটাকে উত্তর বৈদিক কালে প্রাচী বলা হতো, আর পূর্ব দিকের যে রাজা ছিল তাই কি বলা হতো, সম্রাট। সম্রাট বলা হতো। কালারটা চেঞ্জ করে দিই, হেডিংটা রেডে থাক, আর ইনফরমেশন গুলি ব্ল্যাকেই লিখে। তো পূর্ব প্রাচী আর কি বললাম, সম্রাট। ঠিক আছে, পশ্চিম দিক। তো পশ্চিম দিকটাকে প্রতীচী বলা হতো। পূর্ব দিকটাকে প্রাচী, পশ্চিম দিকটাকে প্রতীচী, এবং পশ্চিম দিকের যে রাজা তাকে বলা হতো স্বরাষ্ট্র। ঠিক আছে, পশ্চিম দিকে রাজার নাম ছিল স্বরাষ্ট্র। এবার চলে এসো উত্তর দিক। তো উত্তর দিকটাকে বলা হতো উদীচী। ঠিক আছে, তো পূর্ব দিক প্রাচী, পশ্চিম দিক প্রতীচী, উত্তর দিক উদীচী। আর উত্তর দিকের যে রাজার নাম কি ছিল, বিরাট। এবার আসছে মধ্য আর দক্ষিণ। তো মধ্য দিকের মানে মধ্যের যে রাজা তাকে বলা হতো রাজা। ঠিক আছে, মধ্যের রাজার নাম রাজাই ছিল। আর দক্ষিণের যে রাজা ছিল তার নাম কি ছিল, ভোজ। দক্ষিণের রাজাকে ভোজ নামে ডাকা হতো। ঠিক আছে, তো এই লিস্টটা মাথায় রাখবে। তো পূর্ব দিকের উত্তর বৈদিক শব্দ হয়ে যাবে প্রাচী এবং রাজার নাম হবে সম্রাট। পশ্চিম দিকে প্রতীচী, রাজার নাম হয়ে যাবে স্বরাষ্ট্র। উত্তর দিকে উদীচী, হস্যৌ দয়হস্যি চয়স্যি, উদীচী। ঠিক আছে, আর রাজার নাম কি হবে, বিরাট হবে। মধ্য দিকে রাজার নাম রাজাই থাকবে। ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন নেই। আর দক্ষিণ দিকের যে রাজার নাম সেটা হয়ে যাবে ভোজ, ভয়ঙ্কর বর্গীর্য। কোথায় রাজা ভোজ, কোথায় গঙ্গু তেলি, কথাটা শুনেছ? তো সেই রাজা ভোজ। তো দক্ষিণ দিকে রাজার নাম ছিল ভোজ। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো, সভা এবং সমিতি। সভা এবং সমিতি। সভা এবং সমিতি নামক এই দুই সংস্থা রাজাকে পরামর্শ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। ঠিক আছে, সভা এবং সমিতি নামক এই দুই সংস্থা রাজাকে পরামর্শ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সভাতে শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত লোকেরা থাকতেন, আর সমিতিতে কারা থাকতো, সমিতিতে সাধারণ জনগণেরা থাকতেন। অর্থাৎ সমিতি সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করত। ঠিক আছে, আর এদের যে অধ্যক্ষ ছিল বা সভাপতি ছিল তাকে ঈশান বলা হতো। ঠিক আছে, আর মহিলারা সভা এবং সমিতিতে অংশগ্রহণ করতে পারতেন। তো লিখে নাও, সভা এবং সমিতি
নামক দুই সংস্থা রাজাকে পরামর্শ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সভাতে শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত লোকেরা থাকতেন। এবং সমিতি সাধারণ জনগণের বা সাধারণ জনতার প্রতিনিধিত্ব করত। সাধারণ জনতার প্রতিনিধিত্ব করত। এর সভাপতিকে কি বলা হতো? ঈশান বলা হতো। ঈশান। মহিলারা সভা এবং সমিতিতে অংশগ্রহণ করতে পারতেন। ওকে, তো সভা এবং সমিতি নামক এই দুই সংস্থা রাজাকে পরামর্শ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সভাতে শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত লোকেরা থাকতো এবং সমিতি সাধারণ জনতার প্রতিনিধিত্ব করত। এর যে সভাপতি তাকে ঈশান বলা হতো, আর মহিলারা সভা এবং সমিতিতে অংশগ্রহণ করতে পারতেন। দেখো, এই যেগুলো আন্ডারলাইন করলাম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কেমন এখান থেকে এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসে। ঠিক আছে, এরপর দেখো, যুদ্ধে নেতৃত্ব রাজা করতেন, আর যুদ্ধের জন্য গবিষ্টি শব্দের প্রয়োগ করা হতো। আর এই গবিষ্টির আক্ষরিক অর্থ কি? গবিষ্টির আক্ষরিক অর্থ হলো গরুর খোঁজ বা গরুর অনুসন্ধান করা। ঋগ্বৈদিক আর্যদের সমাজ যেটা ছিল, তার যে ইকোনমি ছিল সেটা পশুপালনের উপর নির্ভরশীল ছিল। আর গবাদি পশু, বিশেষ করে গরু, সম্পদ হিসেবে বিবেচিত হতো। ঠিক আছে, আর সম্পদের অধিকার এবং গরুর সন্ধানই মূলত যুদ্ধের কারণ ছিল। ঠিক আছে, তো সম্পদের যে অধিকার, এটা প্রাচীনকালেও ছিল। আবার যখন মুসলিম আক্রমণকারীরা ভারতে আক্রমণ করেছিল, তো আমরা জানি যে গুজরাতের যে সোমনাথ মন্দির, সেখানে কতবার আক্রমণ হয়েছিল। তো সেখান থেকে সোনা লুট করা হতো। তো সোনাটা কি? সোনাটাও সম্পদ। তো মেনলি সম্পদের জন্যই যুদ্ধ হয়। ঠিক আছে, তারপর ব্রিটিশরা 200 বছর ধরে ভারতে রাজত্ব করলো। ঠিক আছে, ভারতে শাসন করলো। তো কি জন্য করলো? ভারত থেকে যে সম্পদ, সেগুলিকে নিষ্কাশন করলো। তো সম্পদ ভারত থেকে কোথায় নিয়ে যেত? ব্রিটেনে নিয়ে যেত। তো সম্পদের জন্যই এই যুদ্ধ এগুলি হয়। তো ঋগ্বৈদিক যুগেও সেম হতো। ঋগ্বৈদিক যুগে সম্পদের রূপটা কি ছিল? গরু ছিল। কেন ছিল? কারণ গরুটা আর্যদের যে অর্থনীতি, তার প্রধান ব্যাকবোন ছিল। ঠিক আছে, তো তার জন্যই মূলত যুদ্ধটা হতো। তো লিখে নাও, যুদ্ধের নেতৃত্ব রাজা করতেন এবং যুদ্ধের জন্য গবিষ্টি শব্দের ব্যবহার করা হতো। গবিষ্টি। ঠিক আছে, গবিষ্টি শব্দের ব্যবহার করা হতো, যার অর্থ হলো গরুর খোঁজ। ঠিক আছে, তো গবিষ্টি শব্দের অর্থ হচ্ছে গরুর খোঁজ বা গরুর জন্য অনুসন্ধান। গরুর জন্য অনুসন্ধান। ঠিক আছে, আর্যদের সমাজ ছিল পশুপালনের উপর নির্ভরশীল। আর্যদের সমাজ ছিল
পশুপালনের উপর নির্ভরশীল। নির্ভরশীল, ঠিক আছে। তো ঋগ্বৈদিক আর্যদের সমাজ ছিল পশুপালনের উপর নির্ভরশীল, ঠিক আছে। এবং গবাদি পশু, বিশেষ করে গরু এবং গবাদি পশু, বিশেষ করে গরু সম্পদ হিসাবে বিবেচিত হতো। সম্পদ হিসাবে বিবেচিত হতো, ঠিক আছে। আর সম্পদের অধিকার এবং গরুর সন্ধানই মূলত যুদ্ধ হতো। সম্পদের অধিকার এবং গরুর সন্ধানই মূলত যুদ্ধ হতো। বোঝা গেল? তো যুদ্ধের নেতৃত্ব রাজা করতেন এবং যুদ্ধের জন্য গোবিষ্ঠী শব্দের ব্যবহার করা হতো, যার অর্থ হলো গরুর খোঁজ বা গরুর জন্য অনুসন্ধান। আর্যদের সমাজ ছিল পশুপালনের উপর নির্ভরশীল এবং গবাদি পশু, বিশেষ করে গরু, ঠিক আছে, সম্পদ হিসাবে বিবেচিত হতো। এবং সম্পদের অধিকার এবং গরুর সন্ধানই মূলত যুদ্ধের কারণ ছিল, বা এই জন্যই যুদ্ধ হতো। মাথায় ঢুকেছে? এবার দেখো, 10 রাজ্য যুদ্ধ। 10 রাজ্য যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংস, ঠিক আছে। তো 10 রাজ্য যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংসের বিস্তারিত উল্লেখ ঋগ্বেদে সপ্তম মণ্ডলে পাওয়া যায়। এটিতে প্রাচীন ভারতের পারুশনি নদী, যার বর্তমান নাম হচ্ছে রাবি, ঠিক আছে, রাবি নদী। তো এই রাবি নদীর তীরে ভরত উপজাতির রাজা সুদাস এবং 10টি সম্মিলিত উপজাতির মধ্যে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। আর এই যুদ্ধে সুদাস বিজয়ী হয়েছিলেন। তো লিখে নাও, 10 রাজ্য যুদ্ধ, 10 রাজ্য যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংসের বর্ণনা ঋগ্বেদের সপ্তম মণ্ডলে পাওয়া যায়। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে পাওয়া যায়। পাওয়া যায়। তো সপ্তম মণ্ডল, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে যে 10 রাজ্য যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংসের বর্ণনা ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? অপশন এ নবম মণ্ডল, অপশন বি অষ্টম মণ্ডল, অপশন সি তৃতীয় মণ্ডল, অপশন ডি সপ্তম মণ্ডল। তো সপ্তম মণ্ডল হয়ে যাবে কারেক্ট আনসার। আর বলো তো, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে কিসের বর্ণনা পাওয়া যায়? আর নবম মণ্ডলে কিসের উল্লেখ আছে? আর ঋগ্বেদের অষ্টম মণ্ডলগুলিকে কি বলা হয়? এগুলো সব ক্লাসে করিয়েছি, প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত, প্রথম দিনই করিয়েছিলাম। বলো কি হবে? তো 10 রাজ্যের যুদ্ধের বর্ণনা ঋগ্বেদের সপ্তম মণ্ডলে পাওয়া যায়, ঠিক আছে। এটি প্রাচীন ভারতের পারুশনি, পারুশনি, যার বর্তমান নাম কি? রাবি, রাবি নদী, পারুশনি নদীর তীরে সংঘটিত হয়েছিল। এটি ভরত উপজাতির রাজা সুদাস এবং 10টি সম্মিলিত উপজাতির মধ্যে হয়েছিল। এটিতে সুদাস বিজয়ী হয়েছিলেন। ঠিক আছে। তো 10 রাজ্য যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংসের বর্ণনা ঋগ্বেদের সপ্তম মণ্ডলে পাওয়া যায়। আর এটা প্রাচীন ভারতের পারুশনি নদী, যার বর্তমান নাম হচ্ছে রাবি নদী, এটাকে পারুশনি বা পুরুষণীয় বলা হয়,
ঠিক আছে, বর্তমান নাম রাবি নদী, এর তীরে সংগঠিত হয়েছিল। এটি ভরত উপজাতির রাজা, ঠিক আছে, ভরত উপজাতি। তো ভরত উপজাতির রাজা সুদাস এবং 10টি সম্মিলিত উপজাতির মধ্যে হয়েছিল। এটিতে সুদাস বিজয়ী হয়েছিলেন। ঠিক আছে, এবার দেখো ঋগ্বৈদিক সমাজ। তো আমরা জানি যে ঋগ্বৈদিক সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো দেখো এই বিভাজনটি ব্যবসার ভিত্তিতে ছিল। মানে একজন ব্রাহ্মণের ছেলে যদি হাট্টা কাট্টা হয়, পালোয়ান টাইপের হয়, যুদ্ধ টুদ্ধ করতে পারে, তো ব্রাহ্মণের ছেলেও ক্ষত্রিয় হতে পারত। আবার যদি ক্ষত্রিয় ছেলে ব্যবসা বাণিজ্য করতে পারত, মানে ব্যবসা বাণিজ্যে যদি তার রুচি থাকতো, তো ক্ষত্রিয় ছেলেও বৈশ্য হতে পারত। একই রকমভাবে যদি বৈশ্য ছেলে সেবা, ঠিক আছে, সেবা ভাবনা থাকতো, সেবা করতে ভালোবাসতো, তো বৈশ্য ছেলেও শূদ্র হতে পারত। আবার যদি শূদ্র ছেলে পুজো পাঠ, পড়াশুনো এইসব নিয়ে থাকতো, এগুলি করতে পারতো, এতে রুচি রাখতো, তো শূদ্র ছেলেও ব্রাহ্মণ হতে পারত। তো ঋগ্বৈদিক যুগের সমাজ যেটা ছিল 4টি বর্ণে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর এই বিভাজনটা ব্যবসার ভিত্তিতে ছিল। আর এটা খুব ভালো একটা বিভাজন ছিল, এতে কোনো প্রবলেম নেই। প্রবলেম পরে শুরু হলো যখন পরবর্তী বৈদিক যুগ এলো, তখন এই ব্যবসার ভিত্তিতে যেটা ছিল বিভাজনটা, সেটা জন্মের ভিত্তিতে হয়ে গেল। মানে ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণই হবে, ক্ষত্রিয়র বেটা ক্ষত্রিয়ই হবে, বৈশ্যর বেটা বৈশ্যই হবে, আর শূদ্রর বেটা শূদ্রই হবে। আর এদের কাজটা হয়ে গেল ফিক্স। মানে শূদ্রের কাজ ওপরের 3জনের সেবা করা, তো সেবাই করবে সারা জীবন। এর প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা প্রজন্ম সেবাই করে যাবে। ঠিক আছে, তো এখানে রাস্তাটা বন্ধ হয়ে গেল। বাট এটা কি, এটা ফার্স্ট ক্লাস ছিল। এটা বৈদিক যুগে ছিল, ঋগ্বৈদিক যুগে এটা খুবই ভালো একটা ব্যবস্থা ছিল, যেটা ব্যবসার ভিত্তিতে ছিল। কিন্তু এই নরক হয়ে গেল পরবর্তী বৈদিক যুগে, যখন কিছু শেয়ানা এসে এটাকে ফিক্স করে দিল জন্মের ভিত্তিতে। ওকে, তো লিখে নাও। তো বৈদিক সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল। কি কি? 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য, আর 4 শূদ্র। এই বিভাজনটি ব্যবসার ভিত্তিতে ছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এই বিভাজনটা ব্যবসার ভিত্তিতে ছিল। এখানে কনসেপ্ট আছে, আর কনসেপ্টটা তোমাকে এখনই বোঝালাম। ঠিক আছে, দেখো ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষ সূক্তে এই চতুর্বর্ণের উল্লেখ পাওয়া যায়। এটিতে কি বলা হয়েছে? এটিতে বলা হয়েছে যে ব্রাহ্মণ পরম পুরুষের মুখ থেকে, ক্ষত্রিয় ওনার বাহু থেকে, বৈশ্য ওনার জঙ্ঘা থেকে মানে পায়ের থাই থেকে, আর শূদ্র ওনার পা থেকে উৎপত্তি হয়েছে। তো লিখে নাও, ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে চতুর্বর্ণের উল্লেখ পাওয়া যায়। উল্লেখ পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে চতুর্বর্ণের উল্লেখ ঋগ্বেদের কোন মণ্ডলে আছে? তো 10ম মণ্ডল হবে। আবার যদি জিজ্ঞেস করে দেয় কোন সূক্তে, তো 10ম মণ্ডলের পুরুষ সূক্তে। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সামে বারবার আসে। যখন আমরা চ্যাপ্টারটাকে কমপ্লিট করে এমসিকিউ প্র্যাকটিস করব, যেমনটা সিন্ধু সভ্যতায় করেছিলাম, তো তখন দেখতে পাবে। ঠিক আছে, তো ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে চতুর্বর্ণের উল্লেখ পাওয়া যায়। এটাতে কি বলা হয়েছে? এটিতে বলা হয়েছে ব্রাহ্মণ,
পরম পুরুষের মুখ থেকে। এবার এইগুলো জিজ্ঞেস করবে না যে ব্রাহ্মণের জন্ম পরম পুরুষের কোথা থেকে হয়েছে, এগুলো করবে না। এবার লেখাচ্ছি তো পুরোটাকে লেখাই, ঠিক আছে? যদি কোনোদিন ডেসক্রিপটিভ এক্সাম দাও, লেখার যেগুলো হয় WBCS মেন্স, ঠিক আছে, কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে SI মেন্স কিংবা PSC মিসলেনিয়াস, তো মেন্সে যে ডেসক্রিপটিভ পেপার হয় তখন কাজে দেবে। তো ফাউন্ডেশন ক্লাস করাচ্ছি, ডিটেলসে করানোই ভালো, বুঝলে? তো এখান থেকে MCQ আসবে না যে বলো পরম পুরুষের কোথা থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে, ঠিক আছে? এখান থেকে আসবে না। যেটা বললাম যে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তের চতুর্বর্ণের উল্লেখ পাওয়া যায়, এখান থেকে আসতে পারে, ঠিক আছে? আর আসেও। তো এটিতে বলা হয়েছে ব্রাহ্মণ পরম পুরুষের মুখ থেকে, ক্ষত্রিয় ওনার বাহু থেকে, বৈশ্য জঙ্ঘা থেকে, জঙ্ঘা বা পায়ের থাই, দাব না, গোদা বাংলায় থাই লিখে দি না, থাই। তো জঙ্ঘা থেকে এবং শূদ্র পা থেকে, এবং শূদ্রের উৎপত্তি পা থেকে হয়েছে। ওনার পা থেকে হয়েছে। ওকে। তো ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে চতুর্বর্ণের উল্লেখ পাওয়া যায়। এটিতে বলা হয়েছে ব্রাহ্মণ পরম পুরুষের মুখ থেকে, ক্ষত্রিয় ওনার বাহু থেকে, বৈশ্য ওনার জঙ্ঘা থেকে বা থাই থেকে, এবং শূদ্রের উৎপত্তি ওনার পা থেকে হয়েছে। ক্লিয়ার? এবার দেখো, আর্যদের যে সমাজ ছিল সেটা পিতৃতান্ত্রিক ছিল, ঠিক আছে? পিতৃপ্রধান, ফাদার বেস ছিল, যেখানে পিতা ছিলেন বাড়ির প্রধান, যাকে কুলব বলা হতো। দেখো কি বলেছিলাম যে আর্যদের যে প্রশাসনিক একক সেটা 5 ভাগে বিভক্ত। কুল, গ্রাম। তো কুলটা কি পরিবারের সব থেকে ছোট একক, আর এই কুলের যে প্রধান হবে তাই কি বলা হয়? কুলব বলা হয়। আর এই কুলবটা কে ছিল? বাড়ির পিতা। এবার পিতৃতান্ত্রিক সমাজ ছিল, তো বাড়ির পিতাই পরিবারের প্রধান হতো, তো বাড়ির পিতাকে কুলব বলা হতো, ঠিক আছে? তো লিখে নাও, আর্যদের সমাজ পিতৃতান্ত্রিক ছিল, এবং পিতা বাড়ির প্রধান হতো, ঠিক আছে, যাকে কুলব বলা হতো। এখান থেকে এক্সামে কোশ্চেন আসে কুলব, ঠিক আছে? কুলব বলা হতো। আর কি বললাম যে সমাজের সব থেকে ছোট একক পরিবার বা কুল ছিল। সমাজের সব থেকে ছোট একক ইউনিট কি ছিল? কুল বা পরিবার, ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন আসে যে আর্যদের সমাজে সব থেকে ছোট একক কি ছিল? তো কুল হয়ে যাবে। তো আর্যদের সমাজ পিতৃতান্ত্রিক ছিল, পিতা বাড়ির প্রধান হতো যাকে কুলব বলা হতো, এবং সমাজের সব থেকে ছোট একক পরিবার বা কুল ছিল। দেখো, মহিলারা এই সময় নিজের স্বামীর সাথে যোগ্য কাজে ভাগ নিতে পারতেন, ঠিক আছে? আর বাল্য বিবাহ এবং পর্দা প্রথার প্রচলন বৈদিক সভ্যতায় ছিল না। হরপ্পা সভ্যতায় কি ছিল? পর্দা প্রথা আর বেশ্যাবৃত্তি ছিল। ছিল কি ছিল না? জানাও তো। কালই তো পড়ালাম, এর আগের ক্লাসে করিয়েছিলাম, ভুলে গেলে চলবে? বলো। তো মহিলারা নিজের স্বামীর সাথে যোগ্য কাজে ভাগ নিতে পারতেন।
পর্দা প্রথা এবং বাল্যবিবাহর পর্দা প্রথা এবং বাল্যবিবাহের প্রচলন বৈদিক সভ্যতায় ছিল না। পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, কেমন? তো মহিলারা নিজের স্বামীর সাথে যোগ্য কাজে ভাগ নিতে পারতেন। পর্দা প্রথা এবং বাল্যবিবাহের প্রচলন বৈদিক সভ্যতায় ছিল না। ছিল করে দিও না, কেমন? ছিল না। এবার দেখো, বিধবা স্ত্রী যাদের স্বামী মারা যেত, তো বিধবা স্ত্রীরা নিজের মৃত স্বামীর ছোট ভাই মানে দেবরের সাথে বিবাহ করতে পারতেন। ঠিক আছে, তো লিখে নাও, বিধবা স্ত্রীরা নিজের মৃত স্বামীর ছোট ভাইয়ের সাথে বিবাহ করতে পারতেন। এবার দেখো, মহিলারা বৈদিক যুগে শিক্ষা গ্রহণ করতে পারতেন। আমরা ঋগ্বেদে অপলা, তারপর লোপামুদ্রা, শিকতা, ঘোষা, তারপর কে ছিল বিশ্বাস, ঠিক আছে, ইত্যাদি এদের মতো বিদুষী মহিলাদের বর্ণনা পাই। ঠিক আছে, গার্গীর নাম শুনেছ? তো এই গার্গী ঋষি যাজ্ঞবল্কের সাথে ঐতিহাসিক দার্শনিক বিতর্ক বা বাদ বিবাদে অংশগ্রহণ করেছিলেন। এখান থেকে কোয়েশ্চেন আসে, তো লিখে নাও, মহিলারা বৈদিক যুগে শিক্ষা গ্রহণ করতে পারতেন। করতে পারতেন। ঋগ্বেদে লোপামুদ্রা, তারপর ঘোষা, শিকতা, অপলা, আর কে ছিল বিশ্বাস, বিশ্বাসের মতো বিদুষী মহিলার বর্ণনা পাওয়া যায়। মহিলার বর্ণনা পাওয়া যায়। গার্গী ঋষি যাজ্ঞবল্কের সাথে ঐতিহাসিক দার্শনিক বিবাদে বা বিতর্কে অংশগ্রহণ করেছিলেন। ঐতিহাসিক দার্শনিক বিতর্কে বা বাদ বিবাদে। দেখো, দার্শনিক বিতর্ক, এই চায়ের দোকানে আড্ডা মারতে বসে ফদর ফদর করে বকে দেওয়াটাকে বিতর্ক বলে না। ঠিক আছে, ইকোনমির জ্ঞান নেই, পানওয়ালা ইকোনমি একদম ভরে ভরে ঠকে দিচ্ছে। ঠিক আছে, তো ওই ধরনের বাদ বিবাদ ওগুলোকে তর্ক বলে। ঠিক আছে, তো ওই ধরনের বিতর্ক নয়, দার্শনিক বিতর্কে বা বাদ বিবাদে অংশগ্রহণ করেছিলেন। তো মহিলারা বৈদিক যুগে শিক্ষা গ্রহণ করতে পারতেন। ঋগ্বেদে লোপামুদ্রা, ঘোষা, শিকতা, আপোলা, বিশ্বাসের মতো বিদুষী মহিলার বর্ণনা পাওয়া যায়। গার্গী ঋষি যাজ্ঞবল্কের সাথে ঐতিহাসিক দার্শনিক বিতর্কে বা বাদ বিবাদে অংশগ্রহণ করেছিলেন। মাথায় থাকবে। দেখো, বিধবা স্ত্রীরা বা বিধবা মহিলারা নিজের মৃত স্বামী, ছোট ভাই বা দেবরের সাথে বিবাহ করতে পারত, এটা তো দেখলে। বাট কিছু কিছু মহিলা এমনও ছিল যারা আজীবন বিবাহ করতো না। ঠিক আছে, আজীবন অবিবাহিত থাকতো। তো সারা জীবন অবিবাহিত থাকা মহিলাদের বৈদিক যুগে আমাজু বলা হতো। আমাজু, লিখে নাও।
আজীবন অবিবাহিত থাকা মহিলাদের আমাজু বলা হতো। ময়াকার বর্গীজয় হস্য। ঠিক আছে। তো সারা জীবন বা আজীবন অবিবাহিত থাকা মহিলাদের আমাজু বলা হতো। আর্যদের যে প্রধান পানীয় পদার্থ ছিল সেটা কি ছিল? সোমরস, যা বনস্পতি দিয়ে তৈরি হতো। দেখতে পাচ্ছ, আর্যরা খেলে সোমরস আর আমরা খেলে মদ। সেটা তো রামও তো আখ দিয়ে তৈরি হয়, আখের রস দিয়ে রাম তৈরি হয়। আমরা খেলে বকাবকি, আর আর্যরা খেলে সোমরস। এগুলোকে ডিসক্রিমিনেশন বলা হয়। ঠিক আছে। তো আর্যদের প্রধান পানীয় দ্রব্য ছিল সোমরস, সুরা, সোমরস, যা বনস্পতি দিয়ে তৈরি হতো। তৈরি হতো। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো আর্যদের প্রধান পানীয় দ্রব্য ছিল সোমরস, যা বনস্পতি দিয়ে তৈরি হতো। চলো আগে বাড়া যাক। এবার দেখো, আর্যরা প্রধানত 3 প্রকারের বস্ত্র ব্যবহার করত। ঠিক আছে, 3 প্রকারের বস্ত্র পরিধান করত। কি কি? বাস বা পরিধান, 1। 2 হচ্ছে অধিবাস বা উত্তরীয়, আর 3 হচ্ছে নিবি। তো বাসটা কি? বাসটা হচ্ছে, ধরে নাও এটা একটা লোক। ঠিক আছে। তো বাস বা পরিধান হচ্ছে এই শরীরের নিচে যদি কিছু পড়ে থাকে। ধরে নাও এর লুঙ্গি পড়ে আছে। ঠিক আছে, লুঙ্গি। তো লুঙ্গিটা কি হয়ে যাবে? বাস। বাস বা পরিধান। আর অধিবাস বা উত্তরীয়, অধিবাস বা উত্তরীয় হচ্ছে শরীরের উপরের অংশে পরিধান করা বস্ত্র, ওড়না বা চাদরের মতো একটা জিনিস। ঠিক আছে, তাকে অধিবাস বলা হয় বা উত্তরীয় বলা হয়। শরীরের উপরে তুমি নিজেকেই দেখো না, কি পরে আছো? কোমরের নিচে প্যান্ট বা ট্র্যাক স্যুট বা বারমুন্ডা। ঠিক আছে। আর শরীরের উপরে কি পরে আছো? হয় শার্ট, না হলে ঘরে থাকলে কি পরেছো? টি শার্ট, গেঞ্জি। ঠিক। তো উপরের অংশে যে পরিধিত বস্ত্র সেটা হচ্ছে কি? অধিবাস বা উত্তরীয়। আর নিচের অংশে বাস বা পরিধান। আর একটা হতো নিবি। নিবিটা কি? মানে কোমরের নিচে অন্তর্বাস। ঠিক আছে। তো কোমরের নিচে এটা অন্তর্বাস, মানে জাঙ্গিয়া টাইপের, বুঝতে পেরেছ? তো অন্তর্বাস। ঠিক আছে, এটাকে নিবি বলা হতো। তো লিখে নাও, আর্যরা সাধারণত তিন সাধারণত 3 প্রকারের বস্ত্রের ব্যবহার করতেন। কি কি? 1 ছিল বাস বা পরিধান। আর এটা কি? শরীরের নিচের অংশে পরিহিত বস্ত্র। তো ব্র্যাকেটে লিখে নাও, শরীরের নিচের অংশে ব্যবহৃত বস্ত্র, পরিহিত বস্ত্র। ঠিক আছে, শরীরের নিচের অংশে। ঠিক আছে, কোমরের নিচে না। কোমরটাও শরীরের নিচে, বাট এটা কি হয়ে যাবে? অন্তর্বাস হয়ে যাবে। বাট এটা হচ্ছে শরীরের নিচের অংশে, মানে প্যান্ট, লুঙ্গি। ঠিক আছে, এই টাইপের জিনিস। তো আর্যরা সাধারণত 3 প্রকারের বস্ত্র ব্যবহার করতেন। 1 হচ্ছে বাস বা পরিধান, 2 হচ্ছে অধিবাস, অধিবাস বা উত্তরীয়। উত্তরীয়। আর এটা কি? শরীরের উপরের অংশে চাদরের মতো বা ওড়নার মতো পরিহিত বস্ত্র। শরীরের উপরের অংশে চাদর বা ওড়না পরিহিত বস্ত্র।
আর 3 হচ্ছে নিবি। এটা কি? শরীরের মানে কোমরের নিচের অংশে পরিহিত অন্তবাস। ঠিক আছে, কোমরের নিচের অংশে পরিহিত অন্তর্বাস। ওকে, ওই জাঙ্গিয়া টাইপের যেটা বললাম। ঠিক আছে, তখনকার দিনে তো ধরো রূপার বা লাক্সের এলাস্টিক দেওয়া ছিল না। হ্যাঁ, তো তখন সেটাকে নিবি বলা হতো। ওকে, তো আর্যরা সাধারণত 3 প্রকারের বস্ত্র ব্যবহার করতেন: বাস, অধিবাস বা উত্তরীয়, আর 3 হচ্ছে নিবি। এখান থেকে কোয়েশ্চেন আসে কেমন? ভাবছো কি লেখাচ্ছি কে জানে? জাঙ্গিয়া ফাঙ্গিয়া? হ্যাঁ, তো এখান থেকে কোয়েশ্চেন করে দেয়। দেখাবো যখন চ্যাপ্টারটা কমপ্লিট হবে, এমসিকিউ প্র্যাকটিস করবো, দেখবে ওখানে দেখতে পাবে। এবার দেখো কিছু দর্শন এবং ওনাদের প্রবর্তকের একটা লিস্ট লেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এখান থেকে এক্সাম প্রায় কোয়েশ্চেন আসে, তো ভালো করে বুঝবে। দর্শন আর ওনাদের প্রবর্তক। ঠিক আছে, তো প্রথম হচ্ছে চারবাক। চারবাক দর্শন। তো এর যে প্রবর্তক, ওনার নাম হচ্ছে চারবাক। চারবাকের নামেই এই দর্শনটার নাম রাখা হয়েছে চারবাক দর্শন। কেউ পড়েছো চারবাক দর্শন? না নামটা আজকে প্রথমবার শুনছো? আর আমি কি জিজ্ঞেস করছি, কেউ পড়েছো? নিজেদের সিলেবাসে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি এগুলোই পড়তে পারছো না গো, আর সিলেবাসের বাইরে গিয়ে এগুলো পড়বে? আমার জিজ্ঞেস করাটাই ভুল, ফালতু। হয়তো 1% ছেলে পড়েছো, যারা সিলেবাসের বাইরে গিয়ে পড়াশোনায় রুচি রাখো, ঠিক আছে, তারা হয়তো পড়বে 1%। তো পয়েন্ট হচ্ছে চারবাক দর্শনের, তুমি যদি চারবাক দর্শন পড়ো না, মনে হবে লাইফ কি ইজি। এ লাইফে এত টেনশন, চাকরি, পড়াশোনা, ধর চারবাক দর্শন পড়লে মনে হবে লাইফের মতো, মানে এর থেকে ইজি লাইফ কিছু হয় না। এর যে সারাংশ এই দর্শনের, যদি এক কথায় বলি, সংস্কৃতের লাইন আমি হিন্দিতে বলছি। এনার মতে, জব তক জিনা है खुल के जियो, ঋণ লেকর ঘি পিও। বাংলায় ট্রান্সলেট করলে হয়, যতদিন বাঁচবে খুলে বাঁচো। খুলে মানে জামা কাপড় খুলে না, ঠিক আছে, মন খুলে প্রাণ খুলে বাঁচো। দরকার পড়ে ঋণ নিয়ে ঘি খাও। ঋণ নিয়ে ঘি খাও মানে কি? ঘি খাও মানে হচ্ছে ফুর্তি করো, নিজের শখ আহ্লাদ গুলো পূর্ণ করো। ঋণ নাও, ঋণ নিয়ে দরকার পড়ে নিজের শখ আহ্লাদ যা আছে ডিজায়ার সেগুলিকে ফুলফিল করো। ওই চাকরির আশায় বসতে গেলে লাভ নেই, যে চাকরি পেলে টাকা কামাবো তখন আমি একটা বাইক কিনবো। ধর কারো কাছ থেকে ঋণ লাও, একটা বাইক কিনে লাও, ব্যাস। টাকা চাইতে এলে কেটে পারো। ঠিক আছে, তো এনার দর্শনের এটাই হচ্ছে সারাংশ, যে যতদিন বাঁচবে খুলে বাঁচো, ঋণ নিয়ে ঘি খাও। जब तक जीना है खुलकर जियो, ऋण लेकर घी पियो। ये आजकल একটা রিলস ভাইরাল হচ্ছে না, मेरा शकल बुरा है तो क्या हुआ, फोटो में तो अच्छा आता हूँ ना, मेरे पास पैसा नहीं है तो क्या हुआ, दोस्तों से उधार तो ले सकता हूँ ना। তো ওটাই বলেছে, যে পয়সা নাই তো কি হয়েছে, ধার নাও, আর ধার নিয়ে ঘি খাও। ঘি খাও মানে কি, ভর্তি করো, আইয়াসি করো। ওকে, তো এনার দর্শন পড়লে লাইফটা অন্যই মনে হবে। ইনি প্রাচীনকালের বিজয় মালিয়া ছিলেন। ঠিক আছে, বিজয় মালিয়া কি করলো, ধার ফার নিয়ে কেটে পড়লো। তো প্রাচীন যুগের বিজয় মালিয়া এটা, চারবাক। তো চারবাক দর্শনের যে প্রবর্তক, ওনার নাম হচ্ছে চারবাক, মানে চারবাকের নামই দর্শনের নামটা পড়েছে চারবাক। এবার দেখো যোগ। যোগ দর্শন। তো যোগ দর্শনের নাম তো সবাই জানবে, এটা তো শুনেছো। তো যোগের প্রবর্তক কে ছিলেন বলো তো? ঋষি পতঞ্জলি। যোগ দর্শনের প্রবর্তক হলেন ঋষি পতঞ্জলি। 3 হচ্ছে সাংখ্য, এটাও আশা করি শুনবে। তো সাংখ্য দর্শনের প্রবর্তক হচ্ছে ঋষি কপিল। ঠিক আছে, দেখো এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ডাইরেক্ট এক্সামে কোয়েশ্চেন আসে। ওকে, তো লিস্টটা ভালো করে মুখস্থ করে নেবে। তো সাংখ্য দর্শনের প্রবর্তক হচ্ছে ঋষি কপিল। ন্যায় ন্যায় দর্শনের প্রবর্তক হচ্ছে ঋষি গৌতম। নেক্সট 5 নম্বর হচ্ছে পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা
তো পূর্ব মীমাংসার প্রবর্তক হচ্ছে ঋষি জৈমিনী। ঋষি জৈমিনী। জৈমিনী। 6 হচ্ছে উত্তর মীমাংসা। উত্তর মীমাংসার প্রবর্তক হচ্ছে ঋষি বাদরায়ণ। বাদরায়ণ, ঠিক আছে। আর 7 নম্বর হচ্ছে বৈশেষিক। তো বৈশেষিক দর্শনের প্রবর্তক হচ্ছে কনাদ, ঋষি কনাদ বা উলুক। উলুক, ঠিক আছে। তো বেশি লেখালাম না, মাত্র 7টাই লেখালাম। তো নামগুলো যেন ঝেড়ে মুখস্থ করে নিও, ঠিক আছে। এখান থেকে এক্সামে প্রায় কোশ্চেন আসে। তো চারবাক দর্শনের প্রবর্তক হলেন ঋষি চারবাক। যোগ দর্শনের প্রবর্তক হচ্ছেন ঋষি পতঞ্জলি। সাংখ্য দর্শনে ঋষি কপিল। ন্যায় দর্শনে ঋষি গৌতম। পূর্ব মীমাংসা ঋষি জৈমিনী। উত্তর মীমাংসার বাদরায়ণ। আর বৈশেষিকের কনদ বা উলুক। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। এবার দেখো উপনিষদ। তো বলো উপনিষদের সংখ্যা কটা? উপনিষদের সংখ্যা কটা, পুরাণের সংখ্যা কটা, বেদকে ভালো করে বোঝার জন্য যে বেদাঙ্গে রচনা করা হয় তার সংখ্যা কটা এবং কি কি, এগুলো সব টপিক নাম্বার 1.1 করেছিলাম। টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত, এখানে ডিটেলসে করিয়েছিলাম। ঠিক? তো যারা করেছো খুব ভালো, আর যারা পড়ানোর পরও ইগনোর করেছো তো কি আর বলবো, নিজেদের ভবিষ্যতের সাথে নিজেরাই খেলা করছো। ঠিক আছে। এখান থেকে এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসে, কোশ্চেন ফ্রেম করে দেবে যে উপনিষদের সংখ্যা কটা। অপশন এ 18টা, অপশন বি 6টা, অপশন সি 108টা, অপশন ডি 110টা। তো উপনিষদের সংখ্যা 108টা। তো এইভাবে কোশ্চেন ফ্রেম করে দেয়। ঠিক আছে। সিন্ধু সভ্যতা, এর আগের ক্লাসে আমরা সিন্ধু সভ্যতা যখন কমপ্লিট করে এমসিকিউ প্র্যাকটিস করলাম, তো ওখানে দেখেছো নিশ্চয়ই যে এসএসসি, তারপরে রেল, আরআরবি, তারপরে যে সমস্ত প্যারামিলিটারি ফোর্সের এক্সামগুলি হয়, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, তারপর ইউপিএসসির যে এক্সামগুলি হয়, এনডিএ, তারপর সিডিএস, সিএপিএফ, এসি, ইভেন সিএসসি, সিভিল সার্ভিস এক্সাম। তো ওখানে দেখতে পেয়েছো যে কত বেসিক পয়েন্ট থেকে কোয়েশ্চেন করেছিল সিন্ধু সভ্যতা। যে ঘোড়ার যে কঙ্কাল সেটা কোথা থেকে পাওয়া গেছে, নকশাদার ইটের প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে, তারপরে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরগুলি কি কি। তো খুব বেসিক জায়গাগুলি থেকে কোয়েশ্চেন করেছে। ঠিক আছে। তো কোয়েশ্চেন বেসিক জায়গা থেকেই হয়। কেমন? এই যে উপনিষদের সংখ্যা কটা, পুরাণের সংখ্যা কটা, বেদাঙ্গের সংখ্যা কটা। তো যখন বেদটা কমপ্লিট হয়ে গিয়ে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তো ওখানে দেখে নিও কিভাবে আর কোথা থেকে কোয়েশ্চেন ফ্রেম করেছে। তো যারা ইগনোর করছো পড়ানোর পরও, কি আর বলবো, এক্সাম হলেই বুঝতে পারবে। তো উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। আর পুরাণের সংখ্যা, পুরাণের সংখ্যা হলো 18টি, যার মধ্যে আমরা 5টির বংশাবলীর প্রমাণ পাই। আর সেগুলি কি কি? আর তাদের মধ্যে সব থেকে প্রাচীনতম পুরাণ কোনটা? তো কি বললাম, টপিক নাম্বার 1.1, এখানে গিয়ে দেখে নাও। আমি একবার খেটেছি, কেমন? এবার তোমরা চাইবে যে বারবার আমি প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা ক্লাসে বলে বেড়াই, প্রত্যেকটা ক্লাসে খাটি, তো সেটা হবে না। তোমরা ফাঁকি মারবে আর আমাকে চাইবে প্রত্যেকটা ক্লাসে আমি একই জিনিস রিপিট করি। তো এটা মামার বাড়ির আবদার চলছে না। ঠিক আছে। আর বেদকে ভালো করে বোঝার জন্য যে বেদাঙ্গে রচনা করা হয়, তো বেদাঙ্গের সংখ্যা হচ্ছে 6টা। আর সেগুলি কি কি? টপিক নাম্বার 1.1 গিয়ে দেখো। এবার দেখো, আর্যদের যে প্রধান ব্যবসা ছিল সেটা কি ছিল? কৃষি এবং পশুপালন ছিল। ঠিক আছে। বৈদিক যুগে গরুকে অধর্ণা বা বধের অযোগ্য হিসাবে গণ্য করা হতো, মানে মারা যাবে না এমন একটা পশু শ্রেণীতে রাখা হতো। দেখো, একটু আগেই বললাম
যে রাজা যুদ্ধে নেতৃত্ব করতেন আর যুদ্ধের জন্য গোবিষ্ঠী শব্দের ব্যবহার করা হতো। একটু আগেই তো লেখালাম, এই যে যুদ্ধের নেতৃত্ব রাজা করতেন এবং যুদ্ধের জন্য গোবিষ্ঠী শব্দের ব্যবহার করা হতো, যার অর্থ হলো গরুর খোঁজ বা গরুর জন্য অনুসন্ধান। আর্যদের সমাজ ছিল পশুপালনের উপর নির্ভরশীল এবং গবাদি পশু, বিশেষ করে গরু, সম্পদ হিসাবে বিবেচিত হতো। তো যেটা সম্পদ হিসাবে বিবেচিত হচ্ছে সেটাকে কি করে নষ্ট করবে, সেটাকে হত্যা কি করে করবে? তো ওটাই বলা হয়েছে যে বৈদিক যুগে গরুকে অধন্যা বা বধের অযোগ্য হিসেবে গণ্য করা হতো। আরে ভাই, খুব কমন সেন্স। গরুর খোঁজ আর গরুর অনুসন্ধানের জন্য রাজা যুদ্ধ পর্যন্ত করত। আর যুদ্ধ করা ইয়ার্কি না, ঠিক আছে? যুদ্ধে দুটি সম্ভাবনা থাকে, এক হয় জিতবে নয় হারবে, ঠিক আছে? আর জিতলে কি হবে? যেখানে তুমি জয়লাভ করবে সেই এলাকার গরুগুলো পাবে অথবা সম্পদগুলি পাবে। আর দুই, হেরে গেলে প্রাণটাও যাবে। তো এটা ইয়ার্কি মারার কাজ নয়, খুব ডেঞ্জারাস একটা কাজ। তো এত মুশকিল কাজ করে তুমি গরু নিয়ে এলে আর গরুগুলো কেউ মারবে, তাই তো? তুমি একটা পরিশ্রম করে 4 বছর 5 বছর ধরে পড়াশোনা করে চাকরি পেলে, চাকরি তুমি ছাড়বে? চাকরি পাওয়ার পর যদি কেউ বলে চাকরিটা ছেড়ে দাও, ছেড়ে দেবে? তো এত মুশকিল একটা কাজ করে গরুগুলোকে নিয়ে এলো, আর কেউ যদি গরুটাকে মারে, তুমি ছেড়ে দেবে? তো বেদে এটাই লেখা হয়েছে। বেদে প্রাবধান আছে যে কেউ যদি গরু হত্যা করে, গরুকে প্রাণে মারে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর কেউ যদি গরুকে আঘাত করে তাকে দেশ থেকে বার করে দেওয়া হবে। আঘাত করা মানে লাঠি কিংবা কিছু দিয়ে মারলে, আর প্রাণে মারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুঝতে পারছো গরুর ইম্পর্টেন্স কতটা ছিল বৈদিক যুগে? আর এই জন্যই বৈদিক যুগে গরুকে মাতা, গৌ মাতা, মায়ের স্থান দেওয়া হতো, ঠিক আছে? তো ঋগ্বেদে গরুকে বসু, রুদ্র এবং আদিত্যের মাতা এবং দেবীর সাথে স্তুতি করা হয়েছে, দেবীর জায়গা দেওয়া হয়েছে, ঠিক আছে? মাথায় ঢুকেছে? দেখো, গরু দুধও দেয়, আবার কৃষিকাজও ব্যবহার করা হয়, নাঙল টাগল ইত্যাদি দিতে, তারপরে গরুর গাড়ি, ঠিক আছে, ওতে মাল টাল বোয়াতে। তো ইকোনমির ব্যাকবোন ছিল গরু। তো যখন গরুটা এত কিছু, গরু যখন সম্পদ হিসাবে বিবেচিত হচ্ছে, তো গরুর প্রোটেকশনের ব্যবস্থাও তো থাকতে হবে। তো এই সমস্ত ব্যবস্থাগুলি করা হয়েছিল গরুর প্রোটেকশনের জন্য। মাথায় ঢুকেছে? তো লিখে নাও 2 লাইনে। আর্যদের প্রধান ব্যবসা কি ছিল? কৃষি এবং পশুপালন, ঠিক আছে? বৈদিক যুগে গরুকে অধন্যা বা বধের অযোগ্য, মানে হত্যা করা যাবে না। আর কেন করা যাবে না এতক্ষণ ধরে বকবক করে ওটাই বোঝালাম। তো বৈদিক যুগে গরুকে অধন্যা বা বধের অযোগ্য হিসাবে গণ্য করা হতো, ঠিক আছে? মানে মারা যাবে না এমন একটা পশুদের শ্রেণীতে রাখা যেত। তো মারা যাবে না এমন পশুদের শ্রেণীতে রাখা হতো। শ্রেণীতে রাখা হতো, ঠিক আছে? দেখো, গরুর যে পবিত্রতা আর এর যে অর্থনৈতিক গুরুত্ব, এখনই বললাম যে দুধ দিত, আবার কৃষিকাজেও ব্যবহার করা হতো। তারপরে গরুর গাড়িতে গরুগুলিকে বেঁধে মাল বাহানো, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, এদিক ওদিক যাওয়া, তো বিভিন্ন কাজে গরুর ব্যবহার করা হতো। তো গরুর যে পবিত্রতা এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে তার হত্যা নিষিদ্ধ ছিল। তো লিখে নাও, এর পবিত্রতা এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে এর হত্যা নিষিদ্ধ ছিল। ঋগ্বেদে গরুকে
বসু, রুদ্র এবং আদিত্যের মাতা। আদিত্যের মাতা ও দেবীর স্থান দেওয়া হয়েছে। দেবীর স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে। তো ঋগ্বেদে গরুকে বসু, রুদ্র এবং আদিত্যের মাতা ও দেবীর স্থান দেওয়া হয়েছে। গরুকে মারা অথবা আঘাত করলে বেদ অনুযায়ী মৃত্যুদণ্ড এবং দেশ থেকে বের করে দেওয়ার মতো সাজাও দেওয়া হতো। সাজাও দেওয়া হতো। ঠিক আছে। তো গরুকে মারলে কিংবা গরুকে আঘাত করলে বেদ অনুযায়ী সেই ব্যক্তিকে দেশ থেকে বের করে দেওয়া অথবা মৃত্যুদণ্ডের মতো সাজাও দেওয়া হতো। এবার দেখো, আর্যদের যে সর্বাধিক প্রিয় পশু সেটা ছিল ঘোড়া। ঠিক আছে। তো আর্যদের সর্বাধিক প্রিয় পশু বা সব থেকে প্রিয় পশু ছিল ঘোড়া এবং সর্বাধিক প্রিয় দেবতা ছিল ইন্দ্র। এটা ঋগ বৈদিক যুগে। কেমন? পরবর্তী বৈদিক যুগে এটা চেঞ্জ হয়ে যায়, সর্বাধিক প্রিয় দেবতা ইন্দ্রের স্থানে প্রজাপতি হয়ে যায়। ঠিক। তো লেখো, আর্যদের সর্বাধিক প্রিয় পশু ঘোড়া এবং প্রিয় দেবতা কে ছিলেন? ইন্দ্র। তো ঘোড়া আর ইন্দ্র আন্ডারলাইন করে নাও। এই আন্ডারলাইন করা পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। তো আর্যদের সর্বাধিক প্রিয় পশু ছিল ঘোড়া এবং প্রিয় দেবতা ছিল ইন্দ্র। আর্যদের দ্বারা খোঁজ করা প্রথম যে ধাতু সেটা কি ছিল? লোহা। ঠিক আছে। তো বৈদিক যুগেই লোহার আবিষ্কার হয়। বৈদিক যুগের আগে লোহার ব্যবহার মানুষ জানতো না। ঠিক আছে। সিন্ধু সভ্যতায় জানতো? জানতো না। তো আর্যদের দ্বারা খোঁজ করা প্রথম যে ধাতু, সর্বপ্রথম ধাতু সেটা ছিল কি? লোহা। আর লোহাকে আর্যরা শ্যাম আয়ুষ বলতো। শ্যাম আয়ুষ মানে কি? কালো ধাতু। আর তামা বা ব্রোঞ্জকে আর্যরা লোহিত আয়ুষ বা লাল ধাতু বলতো। ঠিক আছে। আর দেখো, এই যে ধাতুগুলো, এই ধাতুগুলো কৃষি এবং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো লিখে নাও, আর্যদের দ্বারা খোঁজা বা খোঁজ করা ধাতু ছিল লোহা। ঠিক আছে। যাকে আর্যরা কি বলতো? শ্যাম আয়ুষ। যার মানে হচ্ছে কালো ধাতু বলতো। এবং তামা ও ব্রোঞ্জকে আর্যরা কি বলতো? লোহিত আয়স। লোহিত আয়স এর অর্থ হচ্ছে লাল ধাতু বলতো। আর কি বললাম? আর্যদের দ্বারা খোঁজ করা ধাতু ছিল লোহা, যাকে আর্যরা শ্যাম আয়স বা কালো ধাতু বলতো। এবং তামাকে আর্যরা কি বলতো? তামা বা ব্রোঞ্জকে লোহিত আয়স বা লাল ধাতু বলতো। এই ধাতুগুলি তাদের কৃষি এবং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধাতুগুলি কৃষি এবং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত
উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, প্রস্তর যুগে মানে নব্যপ্রস্তর যুগে যে নাঙ্গল ছিল ওটা পাথরে তৈরি হতো, ঠিক আছে, পাথরের হতো। আর এই ওপরের অংশটা কাঠ কিংবা হাড় দিয়ে জুড়তো, প্রস্তর যুগে বুঝিয়েছিলাম। তো এটা দিয়ে যখন নাঙল দিত তো হতো, বাট অতটা ভালো হতো না, তাও হতো। কৃষিকাজে শুরু হয় এখান থেকেই। তারপরে সিন্ধু যুগে এটা হয়ে গেল তোমার ব্রোঞ্জের, তামার। তো তামাও তুলনামূলকভাবে পাথরের থেকে শক্ত, কিন্তু লোহার থেকে তো নরম, বেঁকে যেত। কিংবা এই যে মুখটা, এটা ধারলটা কম হয়ে যেত, যেটাকে বাংলায় ভোঁতা বলে, তো ভোঁতা হয়ে যেত। কিন্তু পরবর্তী যুগে যখন বৈদিক কালে লোহার আবিষ্কার হয়, তো এই ফলাটা লোহার হলো। তো লোহা তুলনামূলকভাবে এদের থেকে মজবুত, টিকাও, এটা ধারালো, আর খুব দ্রুত ক্ষয় হয় না। তো কি হলো এতে, যে নাঙল দেওয়া, এটা এদের তুলনায় 10 গুণ বেড়ে গেল। তো কৃষিকার্যে প্রগতি হবে, হবে। তো ওটাই বলেছে যে এই ধাতুগুলি কৃষি এবং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে লোহা দিয়ে ধরে নাও কাস্তে বানালো, কাটারি বানালো, অনেক কিছু বানালো, কুড়াল বানালো। এই যে গঙ্গা, আজকে গঙ্গার যে সমভূমিতে আমরা বাস করছি, এগুলিতে আগে বড় বড় জঙ্গল ছিল, ঠিক আছে। তো যেহেতু লোহার আবিষ্কার হলো, বিভিন্ন ধরনের অস্ত্র ফস্ত্র এলো, তো মানুষ কি করলো, এই গাছগুলিকে কেটে সমতল ভূমি বানিয়ে দিল। আগে জঙ্গল ছিল যেখানে, সেটাকে কেটে সমান করে দিল, ফাঁকা মাঠ করে দিল। তো সেই ফাঁকা মাঠে কি হলো, কৃষিকাজ হলো, বসতি গড়ে উঠলো। তো দেখতে পাচ্ছ এটা গঙ্গা নদী, আর গঙ্গা নদীর দুই পাশে বিভিন্ন রকমের শহর, রাজ্য, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঠিক এইভাবে ধীরে ধীরে সভ্যতার অগ্রগতি হলো, ঠিক আছে। তো এইভাবে ধীরে ধীরে সভ্যতার অগ্রগতি হলো। ওকে। তো এই লোহার আবিষ্কারের ফলে আমূলচূল পরিবর্তন এলো, ঠিক আছে, একটু আধটু না, আমূলচূল পরিবর্তন। দেখতেই পাচ্ছ, লোহার নাঙলের আবিষ্কারের ফলে চাষাবাদ বেশি হলো, ঠিক আছে। তারপরে বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রের আবিষ্কারের ফলে যে গঙ্গার আশপাশের যে জঙ্গল, সেগুলিকে কেটে বড় বড় বসতভূমি, চাষযোগ্য জমির নির্মাণ হলো, সেখানে চাষাবাদ হলো, অতিরিক্ত উৎপাদন হলো। সারপ্লাস প্রোডাকশনের ফলে পরবর্তীকালে দেখব মহাজন পদের গঠন হবে, 16টা মহাজন পদ। আর সেখান থেকে একটা শক্তিশালী যে মগধ, মগধ সাম্রাজ্যের স্থাপনা, এক এক করে মগধ হলো। মগধের মধ্যে যে সমস্ত বংশগুলি আছে, ঠিক আছে, এক এক করে দেখতে যাবো। ওকে, চলো এবার দেখো, বাণিজ্যের কাজে দূর দূরান্তে যাওয়া ব্যক্তিদের পণি বলা হতো, ঠিক আছে। তো বৈদিক যুগে বাণিজ্যের কাজে বা ব্যবসার কাজে দূর দূরান্তে যাওয়া ব্যক্তিদের পণি বলা হতো। লেনদেনের মাধ্যমে বস্তু বিনিময় প্রথা চালু ছিল। বিনিময় প্রথা, কোন একটা জিনিসের মাধ্যমে কোন একটা জিনিসকে নেওয়া, তখন তো টাকা ছিল না যে মুদ্রা দিয়ে নেবে, তো বিনিময় প্রথা চালু ছিল, বস্তু বিনিময় প্রথা। আর ঋণের মাধ্যমে সুদ দেওয়া ব্যক্তিদের বেকনাট, ঠিক আছে, বেকনাট বলা হতো। বেকনাট মানে কি, সুদখোর। তো লিখে নাও, বাণিজ্যের কাজে বা ব্যবসার কাজে দূর দূরান্তে যাওয়া ব্যক্তিদের কি বলা হতো, পণি। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, কেমন জিজ্ঞেস করে নেয়, ওই জন্যই লেখাচ্ছি। তো বাণিজ্যের কাজে দূর দূরান্তে যাওয়া ব্যক্তিদের পণি বলা হতো। লেনদেনের মাধ্যমে বস্তু বিনিময় প্রথা চালু ছিল। আর কি বললাম, ঋণের মাধ্যমে ঋণের মাধ্যমে সুদ নেওয়া ব্যক্তিদের বেকনাট, বেকনাট বলা হতো। বেকনাট মানে কি, সুদখোর। ঠিক আছে। তো বাণিজ্যের কাজে দূর দূরান্তে যাওয়া ব্যক্তিদের
পণি বলা হতো। লেনদেনের মাধ্যমে বস্তু বিনিময় প্রথা চালু ছিল, আর ঋণের মাধ্যমে সুদ নেওয়া ব্যক্তিদের বেকনাট বা সুদখোর বলা হতো। দেখো, মানুষ এবং দেবতাদের মধ্যে সংযোগ স্থাপনকারী রূপে অগ্নি দেবতার পূজা করা হতো। ঠিক আছে, মানুষ এবং দেবতাদের মধ্যে সংযোগ স্থাপনকারী রূপে অগ্নি দেবতার পূজা ঋগ্বৈদিক যুগে করা হতো। ঋগ্বৈদিক যুগে যে সমস্ত নদীর উল্লেখ আছে তার মধ্যে সরস্বতীকে সব থেকে পবিত্র এবং গুরুত্বপূর্ণ নদী হিসাবে ধরা হয়। ঠিক, ঋগ্বেদে গঙ্গা নদীর উল্লেখ একবার আর যমুনা নদীর উল্লেখ 3বার করা হয়েছে। আর ঋগ্বেদে সিন্ধু নদীর উল্লেখ সর্বাধিকবার, সব থেকে বেশি সিন্ধু নদীর উল্লেখ করা হয়েছে। তো লিখে নাও। মানুষ এবং দেবতাদের মধ্যে সংযোগ স্থাপনকারী রূপে অগ্নি দেবতার পূজা করা হতো। ঋগ্বেদে সকল নদীগুলির মধ্যে সরস্বতীকে সর্বাধিক পবিত্র এবং গুরুত্বপূর্ণ নদী ধরা হতো। ঠিক আছে, তো ঋগ্বেদে উল্লেখিত যে সমস্ত নদীগুলি ছিল তার মধ্যে সরস্বতী নদীকে সর্বাধিক পবিত্র এবং গুরুত্বপূর্ণ নদী ধরা হতো। ঋগ্বেদে গঙ্গা নদীর একবার, গঙ্গা নদীর একবার, যমুনা নদীর 3বার এবং ব্রহ্মপুত্র নদীর উল্লেখ সর্বাধিকবার করা হয়েছে। ঠিক আছে, তো ঋগ্বেদে উল্লেখিত সমস্ত নদীগুলির মধ্যে সরস্বতীকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পবিত্র নদী ধরা হয়। ঋগ্বেদে গঙ্গা নদীর একবার এবং যমুনা নদীর 3বার এবং ব্রহ্মপুত্র নদীর সর্বাধিকবার উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো ঋগ্বেদে সরস্বতী নদীকে পবিত্র নদী ধরা হতো, গঙ্গা নদীকে নয়। ওকে, গঙ্গা মেরে শোনা মাথায় থাকবে। এবার দেখো, ঋগ্বেদকালীন নদী, ঋগ্বৈদিককালীন নদী, তো একটা লিস্ট লেখাবো। ঠিক আছে, তো প্রাচীন নাম আর তাদের যে বর্তমান আজকের নাম, আধুনিক নাম দেখে নাও। প্রাচীন নাম, আর আধুনিক নাম। ক্রুমু, প্রথম নদী হচ্ছে ক্রুমু। তো ক্রুমুর যে বর্তমান নাম সেটা হচ্ছে কুররাম। ঠিক আছে, তো ক্রুমু নদীর বর্তমান আধুনিক নাম হয়ে যাবে কুররাম। কুভা, দ্বিতীয় নদী হচ্ছে কুভা। কুভার বর্তমান নাম হচ্ছে কাবুল। ঠিক আছে, কাবুল নদী। 3 নম্বর হচ্ছে বিতস্তা। তো বিতস্তার বর্তমান নাম কি? ঝেলম নদী। তো ক্রুমু, কুররাম, কুভা, কাবুল, বিতস্তা, ঝেলম। নেক্সট অক্ষিণী বা অক্ষিণী। অক্ষিণী নদীর বর্তমান নাম হচ্ছে, 1 মিনিট, অক্ষিণী।
অক্ষিণীর বর্তমান নাম হয়ে যাবে চেনাব। তো বর্তমানে যে চেনাব নদী দেখতে পাও, সেই চেনাবের প্রাচীন নাম হচ্ছে অক্ষিণী বা অক্ষিণী। ঠিক আছে, আর ঝেলমের প্রাচীন নাম বিতস্তা। নেক্সট, পুরুষনী। পুরুষনী নদীর বর্তমান নাম হচ্ছে রাবি, রাবি নদী। নেক্সট হচ্ছে শতদ্রু। শতদ্রু নদীর বর্তমান নাম সতলজ, সতলজ বা সতলুজ। ঠিক আছে। নেক্সট, বিপাশা। বিপাশা নদীর বর্তমান নাম হচ্ছে বিয়াস, বিয়াস। ঠিক আছে, তো বিপাশা, বিয়াস। নেক্সট হচ্ছে সদানীরা, সদানীরা। তো সদানীরা নদীর বর্তমান নাম হচ্ছে গণ্ডক। ঠিক আছে, গণ্ডক। নেক্সট হচ্ছে দৃশোদ্ধতী। দৃশোদ্ধতীর বর্তমান নাম হচ্ছে ঘাগর। ওকে, ঘাগর নদী। নেক্সট হচ্ছে গোমতী। তো গোমতী নদীর বর্তমান নাম হয়ে যাবে গোমাল। নেক্সট, সুবাস্তু। সুবাস্তু, সুবাস্তু নদীর বর্তমান নাম হচ্ছে সোয়াত। ঠিক আছে, সুবাস্তু, সোয়াত। রেবা। রেবা নদীর বর্তমান নাম কি বলতো? রেবা, নর্মদা। আজকের যে নর্মদা দেখতে পাচ্ছ, তো ঋগ বৈদিক কালে এই নর্মদা নদীর নাম ছিল রেবা। ঠিক আছে, সিন্ধু সবাই জানবে, ইন্ডাস, তো ওটা লেখাচ্ছি না। আর একটা হচ্ছে পম্পা। পম্পা, বলতো পম্পা নদীর বর্তমান নাম কি? তুঙ্গভদ্রা। তো পম্পা নদীর বর্তমান নাম হয়ে যাবে তুঙ্গভদ্রা। ওকে, তো দু চারবার দেখবে, মাথায় ঢুকে যাবে। ক্রুম নদী বর্তমান নাম কুররাম। কুভা নদীর বর্তমান নাম কাবুল। বিতস্তার বর্তমান নাম ঝেলাম। অক্ষিণী নদীর বর্তমান নাম চেনাব। পুরুষনীর রাবি। শতদ্রুর সতলজ। বিপাশার বিয়াস। সদানীরা গণ্ডক। দৃশোদ্ধতী ঘাগর। গোমতী গোমাল। সুবাস্তু নদীর বর্তমান নাম সোয়াত। রেবা নর্মদা। আর এদিকে পম্পা হচ্ছে, পম্পার বর্তমান নাম তুঙ্গভদ্রা। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। এবার দেখো উত্তর বৈদিক কাল বা পরবর্তী বৈদিক কাল। তো একটু আগেই বললাম যে ঋগ বৈদিক কালে আর্যদের সর্বাধিক প্রিয় পশু ঘোড়া ছিল এবং সর্বাধিক প্রিয় দেবতা ইন্দ্র ছিল। কিন্তু উত্তর বৈদিক কালে সর্বাধিক প্রিয় দেবতা ইন্দ্রের স্থানে প্রজাপতি হয়ে যায়। তো লিখে নাও, উত্তর বৈদিক কালে, উত্তর বা পরবর্তী বৈদিক কালে আর্যদের প্রিয় দেবতা ইন্দ্রের স্থানে কে হয়ে যায়? প্রজাপতি। প্রজাপতি হয়ে যান। ঠিক আছে, উত্তর বৈদিক কালে রাজার রাজ্যাভিষেকের সময় রাজসূয় যজ্ঞ হতো। ঠিক আছে, উত্তর বৈদিক কালে রাজার রাজ্যাভিষেকের সময় রাজসূয় যজ্ঞ হতো। আর উত্তর বৈদিক কালে বর্ণটা ব্যবসার স্থানে জন্মের ভিত্তিতে হয়ে যায়। শুরুতে কি বুঝেছিলাম যে ঋগ্বৈদিক সমাজ চারটি বর্ণে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটা ব্যবসার ভিত্তিতে বিভাজন ছিল। মানে ব্রাহ্মণের ছেলে যদি একটু হাট্টা কাট্টা হয়, যুদ্ধ এগুলি করে, তো ব্রাহ্মণের ছেলেও ক্ষত্রিয় হতে পারে। আবার যদি ক্ষত্রিয় ছেলে সেবা করে, মানে এই ধরনের হয় যে সেবা করব, যত্ন করব, তো ক্ষত্রিয় ছেলেও শূদ্র হতে পারত। আবার শূদ্র ছেলে যদি ব্যবসা বাণিজ্য করতে পারতো, তো শূদ্রের ছেলে বৈশ্য হতে পারত। আর যদি বৈশ্য ছেলে পূজা পাঠ, ঠিক আছে, পড়াশুনো এগুলো নিয়ে থাকতো, তো একজন বৈশ্য ছেলেও ব্রাহ্মণ হতে পারত। মানে খোলা ছিল, পদ্ধতিটা খোলা ছিল, ফিক্স ছিল না। তো এটা ব্যবসার ভিত্তিতে ছিল।
ঠিক আছে। কিন্তু পরবর্তী বৈদিক কালে এই খোলা ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়, আর এটা জন্মের ভিত্তিতে হয়ে যায়। মানে ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণই হবে, ক্ষত্রিয়র বেটা ক্ষত্রিয়ই হবে, বৈশ্যর বেটা বৈশ্যই হবে, আর শূদ্রের বেটা শূদ্রই হবে। কোনো রকম ভাবে এরা নিজেদের মানে যে এই পজিশনটা এটা চেঞ্জ করতে পারবে না, ফিক্স হয়ে গেল। উন্মুক্ত ব্যবস্থা থেকে এটা ফিক্স হয়ে গেল। বুঝতে পেরেছ? তো লিখে নাও, উত্তর বৈদিক কালে রাজার রাজ্যাভিষেকের সময় কি হতো? রাজসূয় যজ্ঞ। তো উত্তর বৈদিক কালে রাজা রাজ্যাভিষেকের সময় রাজসূয় যজ্ঞ হতো। ঠিক আছে। আর কি বললাম? উত্তর বৈদিক কালে বর্ণ ব্যবস্থা ব্যবসা স্থানে জন্মের উত্তর বৈদিক কালে বর্ণ ব্যবস্থা ব্যবসার স্থানে জন্মভিত্তিক হয়ে যায়। মাথায় থাকবে? তো উত্তর বৈদিক কাল বা পরবর্তী বৈদিক কালে আর্যদের প্রিয় দেবতা ইন্দ্রের স্থানে কে হয়ে যায়? প্রজাপতি হয়ে যায়। উত্তর বৈদিক কালে রাজা রাজ্যাভিষেক করার সময় রাজসূয় যজ্ঞ হতো। আর উত্তর বৈদিক কালে বর্ণ ব্যবস্থা ব্যবসার স্থানে জন্মভিত্তিক হয়ে যায়। মাথায় থাকবে? এবার দেখো, ঋগ বৈদিক কালীন দেবতা, মানে দেবতা আর সেই দেবতার সম্বন্ধ, মানে কোন কাজের জন্য আর্যরা কোন দেবতার পূজা করতেন। ঠিক আছে। তো এই লিস্টটাও খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। ঋগ বৈদিক কালীন দেবতা। তো দেবতা মানে দেবতার নাম, এদিকে সম্বন্ধ, মানে কোন কাজের সাথে সম্পর্কিত ছিল। তো সর্বপ্রথম দেবতা হয়ে যাবে ইন্দ্র। ঠিক আছে। তো ইন্দ্র কিসের দেবতা ছিল? যুদ্ধ এবং বর্ষার দেবতা। তো ইন্দ্রের সম্বন্ধ ছিল যুদ্ধ এবং বর্ষার সাথে, বর্ষার দেবতা। ঠিক আছে। দুই হচ্ছে অগ্নি। তো অগ্নির কাজ একটু আগেই বললাম যে অগ্নি দেবতা এবং মানুষদের মধ্যে সমন্বয়কারী ছিলেন, সমন্বয় করাতেন। তো দেবতা এবং মানুষদের মধ্যে সমন্বয়কারী। ঠিক আছে। তিন হচ্ছে বরুণ। এই বরুণের কাজ অনেক ছিল। ঠিক আছে, অনেক কাজ করত। দেখো, বরুণকে পৃথিবী এবং সূর্যের নির্মাতা, তারপর সমুদ্রের দেবতা, বিশ্বের নিয়ামক এবং শাসক, সত্যের প্রতীক, ঋতু পরিবর্তন এবং দিন রাতের পরিবর্তনকারী দেবতা ধরা হতো। ঠিক আছে। তো অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল। ঠিক। তাহলে লিখে নাও, পৃথিবী এবং সূর্যের নির্মাতা, সমুদ্রের দেবতা, আর কি বললাম? বিশ্বের নিয়ামক এবং শাসক। ঠিক আছে। বিশ্বের নিয়ামক এবং শাসক, সত্যের প্রতীক, সত্যের প্রতীক, ঋতু পরিবর্তনকারী এবং দিন রাত পরিবর্তনকারী দেবতা।
মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তার জন্য দিনরাত পরিবর্তন হয় না। এই বরুণ মহারাজ দিনরাত পরিবর্তন করে, তাই তো? তো ওটাই বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কাজের দায়িত্ব রয়েছে। পৃথিবী এবং সূর্যের নির্মাতা, সমুদ্রের দেবতা। মানে বিগ ব্যাং থিওরি পৃথিবী নির্মাণ করেনি, সূর্য নির্মাণ করেনি। ঠিক আছে? তো পৃথিবী এবং সূর্যের নির্মাতা, সমুদ্রের দেবতা, বিশ্বের নিয়ামক এবং শাসক, সত্যের প্রতীক, ঋতু পরিবর্তনকারী এবং দিন রাত পরিবর্তনকারী দেবতা। ঠিক আছে? তো অনেকগুলো কাজ একজনের উপরে রয়েছে, আর এরা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল কাজ করছে। খুব অন্যায়। নেক্সট হচ্ছে দৌশ। দৌশকে আকাশের দেবতা বলা হয়। আকাশের দেবতা। আর এটা সব থেকে প্রাচীন দেবতা। ঠিক আছে? আকাশের দেবতা সব থেকে প্রাচীনতম দেবতা। নেক্সট হচ্ছে সোম। তো সোম হচ্ছে বনস্পতির দেবতা। ঠিক আছে? সোম বনস্পতির দেবতা। উষা। উষা হচ্ছে প্রগতি এবং উত্থানের দেবতা। উত্থানের দেবতা। পাশে লিখছি আশ্বিন। আশ্বিন হচ্ছে বিপত্তি হরণকারী দেবতা। বিপত্তি হরণকারী দেবতা। নেক্সট হচ্ছে পুষণ। পুষণ হচ্ছে পশুদের দেবতা। নেক্সট হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু। তো এটা তো সবাই জানবে যে বিশ্বের সংরক্ষক এবং পালনকর্তা। পালনকর্তা। আর লাস্ট হচ্ছে মরুত। মরুত। তো মরুত হচ্ছে তুফানের দেবতা। তুফান। ঠিক আছে? তো মরুত এখান থেকে এসছে মারুতি। মারুতি কাকে বলা হয়? ভগবান, মানে বজরং বলি, হনুমানজিকে মারুতি বলা হয়। তুফানের বেগে চলে। ঠিক আছে? স্পিড। আর এখান থেকেই মারুতি, এই যে কার ব্র্যান্ড দেখতে পাচ্ছ, মারুতি নামটা এখান থেকেই নিয়েছে, যে হাওয়ার সাথে কথা বলে, তুফানের বেগে চলে। ঠিক আছে? তো মরুত হয়ে যাবে তুফানের দেবতা। মাথায় থাকবে, দু একবার দেখবে না, মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? চলো আগে বাড়া যাক। এবার দেখো, উত্তর বৈদিক কালে হালকে শিরা এবং হাল রেখাকে সীতা বলা হতো। এই যে হালটা দেখতে পাচ্ছ, যেটা দিয়ে জমি চাষ করা হয়, তো এই হালটাকে শিরা বলা হতো। ঠিক আছে? আর এই হাল রেখাটাকে সীতা বলা হতো। কেমন? তো উত্তর বৈদিক কালে হালকে শিরা এবং হাল রেখাকে সীতা বলা হতো। লিখে নাও। উত্তর বা পরবর্তী বৈদিক কালে হালকে শিরা এবং হাল রেখা, হাল রেখাকে সীতা বলা হতো। সীতা বলা হতো। ঠিক আছে? নেক্সট হচ্ছে, উত্তর বৈদিক কালে নিষ্ক এবং শতমান মুদ্রার প্রচলন ছিল। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এখান থেকে এক্সাম প্রায় কোয়েশ্চেন আসে। তো লিখে নাও। উত্তর বৈদিক কালে নিষ্ক এবং শতমান মুদ্রার প্রচলন ছিল। নিষ্ক এবং শতমান, এখান থেকে ডাইরেক্ট এক্সামে কোয়েশ্চেন করে।
তো মাথায় রাখবে উত্তর বৈদিক কালে নিষ্ক এবং শতমান মুদ্রার প্রচলন ছিল। এবার দেখো সাংখ্য দর্শন। তো সাংখ্য দর্শন সব থেকে প্রাচীন দর্শনের মধ্যে একটা ছিল, যার মধ্যে মূল তত্ত্বের সংখ্যা ছিল 25টা। ঠিক আছে, আর এদের মধ্যে প্রকৃতি ছিল প্রথম তত্ত্ব। ওকে, তো লিখে নাও সাংখ্য দর্শন প্রাচীন দর্শনের মধ্যে সব থেকে প্রাচীন দর্শনের মধ্যে মধ্যে একটি ছিল। এটিতে মূল তত্ত্বের সংখ্যা ছিল 25টি। এটিতে মূল তত্ত্বের সংখ্যা ছিল 25টি এবং যার মধ্যে প্রকৃতি প্রকৃতি ছিল প্রথম তত্ত্ব। ঠিক আছে, তো এটিতে মূল তত্ত্বের সংখ্যা ছিল 25টি এবং যার মধ্যে প্রকৃতি ছিল প্রথম তত্ত্ব। মাথায় থাকবে। এবার দেখো সত্যমেব জয়তে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকে এক্সামে প্রায় কোশ্চেন আসে। সত্যমেব জয়তে, এই যে কথাটা, এটা মুন্ডকোপনিষদ থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো লিখে নাও সত্যমেব জয়তে মুন্ডকোপনিষদ থেকে নেওয়া হয়। মুন্ডকোপনিষদ থেকে নেওয়া হয়। আর এই উপনিষদে যজ্ঞের তুলনা ভাঙা নৌকার সাথে করা হয়েছে। ঠিক আছে, তো নেক্সট পেজে যাই, জায়গা নেই। এই উপনিষদে যজ্ঞের তুলনা ভাঙা নৌকার সাথে করা হয়েছে। মাথায় থাকবে। কি বললাম? সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে মুন্ডকোপনিষদ থেকে নেওয়া হয়েছে, আর এটিতে যজ্ঞের তুলনা ভাঙা নৌকার সাথে করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উত্তর বৈদিক কালে পাকা ইটের প্রয়োগের যে প্রমাণ, সেটা কৌশাম্বী নগর থেকে পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকেও এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, তো লিখে নাও উত্তর বৈদিক কালে পাকা ইটের প্রয়োগের বা ব্যবহারের প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? কৌশাম্বী নগর থেকে পাওয়া যায়। নগর থেকে পাওয়া যায়। ওকে, তো উত্তর বৈদিক কালে পাকা ইটের প্রমাণ সর্বপ্রথম কৌশাম্বী নগর থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে মহাকাব্যের সংখ্যা। তো আমরা সবাই জানি যে মহাকাব্যের সংখ্যা হচ্ছে দুটো, আর সেটা কি কি? রামায়ণ এবং মহাভারত। এবার কোয়েশ্চেন এখান থেকে আসে যে মহাভারতের সম্পূর্ণ নাম কি? তো মহাভারতের সম্পূর্ণ নাম হয়ে যাবে জয় সংহিতা। ঠিক আছে, আর এটি বিশ্বের সব থেকে বড় মহাকাব্য, এটা তো সবাই জানবে, তো লিখে নাও মহাকাব্যের সংখ্যা হলো দুটি। কি কি? রামায়ণ এবং মহাভারত। ঠিক আছে, আর মহাভারতের সম্পূর্ণ নাম কি বললাম? জয় সংহিতা। আর এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জয় সংহিতা। এখান থেকে প্রায় কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো মহাভারতের সম্পূর্ণ নাম হয়ে যাবে জয় সংহিতা, আর এটি বিশ্বের সব থেকে বড় মহাকাব্য। বিশ্বের সব থেকে বড় মহাকাব্য। ওকে, তো মহাকাব্যের সংখ্যা হলো দুটি, রামায়ণ এবং মহাভারত,
আর মহাভারতের সম্পূর্ণ নাম হচ্ছে জয় সংহিতা, এটি বিশ্বের সব থেকে বড় মহাকাব্য। এবার দেখো গোত্র। তো বিভিন্ন রকমের যে গোত্র হয়, পূজা পাঠের সময় দেখবে পণ্ডিত মশাই জিজ্ঞেস করে যে গোত্র কি তোমার। তো আমরা বলি না শাণ্ডিল্য, কারো গোত্র শাণ্ডিল্য, কারোর শাওন। তো এই ধরনের যে গোত্র, এই গোত্র নামক যে সংস্থা, এর উদ্ভব হয়েছিল উত্তর বৈদিক কালে। লিখে নাও গোত্র। গোত্র নামক সংস্থার উদ্ভব উত্তর বৈদিক কালে হয়েছিল, ঋগ বৈদিক কালে নয় কিন্তু, উত্তর বৈদিক কালে হয়েছিল। ওকে, আর একটা নোট লিখে নাও। বেদান্ত দর্শনের যে মৌলিক গ্রন্থ ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র, তো বেদান্ত দর্শনের মৌলিক গ্রন্থ ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের রচনা করেছিলেন কে? বদরায়ণ। এখান থেকেও কোয়েশ্চেন আসে। ওকে, তো বেদান্ত দর্শনের মৌলিক গ্রন্থ বা প্রাথমিক গ্রন্থ ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের রচনা রচনা কে করেছিলেন? বদরায়ণ করেছিলেন। ওকে, তো নামটা খুব ইম্পর্টেন্ট। বেদান্ত দর্শনের মৌলিক গ্রন্থ ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের রচনা করেছিলেন ঋষি বদরায়ণ। মাথায় থাকবে। তো এই ছিল তোমাদের বৈদিক সভ্যতা। যা পড়ালাম, যতগুলি পয়েন্ট লেখালাম, আশা করি এখান থেকেই তোমাদের এক্সামে যত রকমের কোয়েশ্চেন সম্ভব হয় সেগুলি কভার হয়ে যাবে। ওকে, তো টপিক নাম্বার 1.4 বৈদিক সভ্যতা তোমাদের আজ কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা টপিক নাম্বার 1.5 মহাজন পদের উদয়, যে 16টা মহাজন পদ ছিল তাদের উদয়, এটাকে ডিটেলসে পড়বো। ঠিক আছে, মহাজন পদ। ওকে, তো আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। পিডিএফ শেয়ার করব, ওখান থেকে এই পয়েন্টগুলিকে মুখস্থ করে নেবে। কেমন? ইগনোর করো না, মুখস্থ করে নেবে, এখান থেকে এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। ঠিক, আর নেক্সট ক্লাসে আমরা বৈদিক সভ্যতার যত রকমের এমসিকিউ হয় প্র্যাকটিস করব, তো সেখানে দেখতে পেয়ে যাবে কিরকম কোয়েশ্চেন এক্সামে জিজ্ঞেস করে। ওকে, তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।